নরওয়ের পাঁচজন পলিটিশিয়ান তাদের একটা অ্যাসেসমেন্টের মধ্যে বলেছে যে সারা বিশ্বে যে শান্তি পুরস্কারটা একটা অশান্তির কাজে ব্যবহার হচ্ছে। তারা 4-5টা দেশের উদাহরণ দিয়ে বলছে যে এই 4-5টা দেশের শান্তি পুরস্কার পাওয়া লোকগুলি সমস্ত অশান্তি এবং জেনোসাইডের পর্যন্ত জড়িত। এবং সর্বশেষ তারা ওই লিস্টের মধ্যে ইউনূস সাহেবের নাম উল্লেখ করেছে। আপনি যখন ফ্রান্সের পলিটিশিয়ানরা যখন আপনার ইউনূস সাহেবকে যখন তাদের এরকম একটা ব্যক্তি হিসাবে, একটা খারাপ লোক হিসাবে চিহ্নিত করে একটা লিস্ট করেছে যে সে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, যারা মানবাধিকার, এই নরওয়েটার এরা মানবাধিকারটাকে খুব গুরুত্ব দেয়, সেই মানবাধিকার লঙ্ঘন করার দায়ে তাকে অভিযুক্ত করে। এই ইউনূস সাহেবের এই পরিকল্পনাটা, রিসেট বাটনের পরিকল্পনাটাতে শুধুমাত্র যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা তা না, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে, মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে যে আমাদের কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক যে বলয়, এটাকেও ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে, এটাকেও চেঞ্জ করার চেষ্টা হচ্ছে। দ্বিপক্ষীয় প্রথম সফরটাকে আপনি বেছে নেবেন যে দেশটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এরকম একটা দেশ দ্বিপক্ষীয় সফরের জন্য বেছে নেওয়াটাই তো আপনি বুঝতে পারেন যে সম্পর্কের ক্ষেত্রে উনি রিসেট বাটন চাপ দেওয়ার চেষ্টা করছেন। প্রফেসর ইউনূস যখন ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে বলেছে রিসেট বাটন চাপ দেওয়ার কারণে বাংলাদেশ সম্পত্তি মুছে গেছে, তখন আমরা বুঝতে পারি নাই এটার খরচ যে কত গভীর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলা বাংলাদেশ থেকে মুছে দেওয়া হচ্ছে। ধানমন্ডি 32 নম্বর বাড়ি ধ্বংস করা হয়েছে, সর্বশেষ ধ্বংস করা হয়েছে সরোয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের জাদুঘর যেটা ছিল, পুরো ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকের বাংলাদেশের সমস্ত পত্রিকার খবর হচ্ছে লালমনিরহাটে মুক্তিযুদ্ধের একটা মুরাল ঢেকে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা নাকি ছাত্র জনতার দাবির মুখে এটা করা হয়েছে। এই রিসেট বাটনটা কূটনীতিতে, রিসেট বাটন কূটনীতি সম্পর্কে কি প্রভাব ফেলতে পারে, আপনার বিশ্লেষণটা কি এ নিয়ে? রিসেট বাটনের কথা যখন বলা হয়েছিল তখন আমরা একটু বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দেখি নাই, কিন্তু সত্যি অর্থে যে বাংলাদেশের ইতিহাস বদলানোর জন্য, বাংলা 71-এর ইতিহাস বদলানোর জন্য এবং 71-এর ইতিহাসকে রিপ্লেস করার জন্য 24 দিয়ে সেটার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা অব্যাহত আছে। শুধু না, এটা আরো জোরদার হয়েছে। এটা ইউনূস সাহেব বলার পর ওনার যে সাঙ্গপাঙ্গরা আছেন তারাও কিন্তু এটা জোরে সোরে চালিয়ে নিচ্ছেন বিভিন্ন জায়গাতে। বিভিন্ন আপনার মুক্তিযুদ্ধ, আপনি বলেছেন মুক্তিযুদ্ধের মূল ভাঙা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইটা ভাঙা হচ্ছে, মুক্তিযুদ্ধের নায়কদেরকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরও অপমান করা হচ্ছে বিভিন্ন জায়গায়। গতকাল আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে তাদের সাথে যে 24 দিয়ে রিপ্লেস করা। ইভেন ইউনূস সাহেব যে রিসেট বাটনটা তিনি যে মন থেকে বলেছেন সেটা কিন্তু প্রমাণ করে তার বক্তৃতা, স্বাধীনতা দিবসের বক্তৃতাতে। সেই বক্তৃতাতে উনি 71 সালের বর্ণনার সাথে উনি 24-কেও সামনে নিয়ে আসছেন এবং 71-এর এত বড় মুক্তিযুদ্ধের সমান মর্যাদা, সমান মূল্যায়ন, সমানভাবে উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন 24-কে। 30 লক্ষ শহীদের ব্যাপারটাকেও ওইটা উনি একদম উবে গেছেন। এটা একেবারে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। শুধু তাই না, ইউনূস সাহেব একা না, ইউনূস সাহেবের সাঙ্গপাঙ্গ যারা আছেন, যারা ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন, তার নিয়োগকর্তারা, তারা বিভিন্ন জায়গায়, আপনি সাভার স্মৃতিসৌধে তারা 24 নিয়ে বলছে যে যারা 24-কে খাটো করতে চায় তারা আসলে বাংলাদেশের না, এরকম তাদের নেতা নাহিদ ইসলাম এভাবে বলেছেন। এবং তারা স্বাধীনতা দিবসের সাথে 24-কে মানে মিলিয়ে তারা একটা ইতিহাস রচনা করার চেষ্টা করছেন। এমনকি ধরেন আপনার এই যে two disgraced personalities of NCP and the government, caretaker government, সজীব মাহমুদ ভুইয়া এবং হাসনাত আব্দুল্লাহ, যে খুবই বিতর্কিত ব্যক্তি না এখন, তিনি তাদের দুইটা প্রোগ্রাম, আমার আসলে সবকিছু দেখা সম্ভব নেই, দুইটা প্রোগ্রামের কিছু নিউজ পড়ার সুযোগ হয়েছে। আপনি আশ্চর্য হবেন যে দুটোই আয়োজন করেছে তারা। এনসিপির ইফতার পার্টিও হিফজুল কোরআন, এই ইয়ের মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা এটা দিয়ে তারা করেছে। হিফজুল কোরআন করা নিয়ে কোনো আপত্তি নাই, কোনো কিছু নাই, কিন্তু সেখানে কথাবার্তা শুধুমাত্র 24। ওখানে আমাদের 71 নিয়ে কোনো কথাবার্তা নাই, কোনো কিছু না।
শুধুমাত্র 24 এই যে একটা মানুষের মন থেকে 71-কে মুছে ফেলার যে চেষ্টা, এটা অপচেষ্টা আমি বলবো, এবং এই চেষ্টা সফল হবে না এটা নিশ্চিত থাকেন। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকে বা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা অতীতে বহুবার হয়েছে, কিন্তু কোনোবারই সফল হয়নি, এরাও সফল হবে না, কিন্তু তাদের এই চেষ্টাটার কথা এখন নতুন একটা জিনিস সামনে চলে আসছে, সেটা হলো যে ইউনূস সাহেবের এই পরিকল্পনাটা, রিসেট বাটনের পরিকল্পনাটাতে শুধুমাত্র যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা তা না, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে, মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে যে আমাদের কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক যে বলয়, এটাকেও ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে, এটাকেও চেঞ্জ করার চেষ্টা হচ্ছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তির সাথে যত বেশি খাতির করা হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে তত বেশি একটা দুঃসম্পর্ক বা দূরের সম্পর্ক তৈরি করার প্রচেষ্টা অব্যাহতমান। আমি যদি আপনি জাস্ট স্বাধীনতা দিবসে চীনে উপদেষ্টা ইউনূস সাহেবের ভ্রমণটা নিয়েছেন, উনি একদিন পরেও কিন্তু বড় সম্মেলনে যেতে পারতেন। উনি রাষ্ট্রীয় প্রোগ্রামে জয়েন না করে উনি যেটা রাষ্ট্রপতি যে রাষ্ট্রীয় প্রোগ্রামটা করেন স্বাধীনতা দিবসে, সেখানে জয়েন না করে উনি গেছেন হলো চায়নাতে। কোন চায়নাতে? যে চায়না আমাদের মুক্তিযুদ্ধে শুধু বিরোধিতাই করে নাই, তাদের অস্ত্র পাকিস্তানিরা তাদের অস্ত্র ব্যবহার করে সেই চাইনিজ রাইফেল, আপনি আপনার খুব নাম করা চাইনিজ রাইফেল, এই চাইনিজ রাইফেল কিন্তু বাংলাদেশে ইউজ হয়েছে হলো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। সেই পাকিস্তানকে যারা তখন অস্ত্র শস্ত্র মনোবল এবং জাতিসংঘে তাদেরকে সমর্থন করা থেকে শুরু করে যে করেছিল, সেই চায়নার সাথে ধর্ম মরম করার জন্য উনি যেতেই পারেন চায়নাতে, কিন্তু কোন দিন গিয়েছেন? যে স্বাধীনতা দিবসের দিনে, যেদিন একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম হয় রাষ্ট্রপতির বঙ্গভবনে, সেখানে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের বুদ্ধিজীবী, রাষ্ট্রের বড় বড় আমলা, বড় মিলিটারি বড় ব্যক্তিত্ব যারা আছেন, তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হয়, তাদের সাথে নিয়ে রাষ্ট্রপতি একটা সম্বর্ধনার আয়োজন করেন। সেইখানেও উনি জয়েন করেন না, উনি গুরুত্ব দিয়েছেন কোথায়? বোয়াও নামে একটা আঞ্চলিক একটা আয়োজন, যে আয়োজনের ওনাকে ওখানে রিসিভ করেছেন, যে বলা লাল গালিচা, সেই লাল গালিচাতে রিসিভ করেছেন কে? ওখানকার ডেপুটি মেয়র স্ট্যান্ডার্ডের একজন, ঠিক আছে? তো এখন লাল গালিচা ওনাকে, আমাদের পত্রপত্রিকায় আমাদের লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হচ্ছে। লাল গালিচা সম্বর্ধনা বলতে কি বোঝায়? এটা নিশ্চয়ই আপনি অনেকদিন সাংবাদিক, লাল গালিচা বলতে অফিসিয়ালি কি বোঝায়? একটা লাল গালিচা দিয়ে দিলেই তো আর লাল গালিচা হয় না। তো আমাদের ওই যে খাল খননের সময় কিন্তু এরকম লাল একটা গালিচা দিয়ে দুই উপদেষ্টা যায় এই খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, 2 বা 3 জন উপদেষ্টা, তো সেটাও লাল গালিচা। তো এরকম একটা লাল গালিচাতে করে উনি আসছেন, এবং ওখানে 7-8 জন বা 10 জন চাইনিজ মেয়ে হাততালি দিচ্ছেন, ওই হাততালিটাই শোনা যাচ্ছে। এবং আশ্চর্য রকম যে একটা দেশের, আমাদের মতো একটা বড় স্বাধীন এবং গৌরবান্বিত আমাদের মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসকে উনি মানে কি বল আন্ডারমাইন করে উনি গেছেন হলো চায়নাতে। চায়নার তাও একটা আঞ্চলিক একটা এলাকাতে, যে এলাকাতে মানে একটা সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে একটা প্রাইভেট সম্মেলন, একটা সরকারি কোনো কিছু না, সেই প্রাইভেট সম্মেলনে উনি যোগ দিতে গেছেন আমাদের স্বাধীনতা দিবসকে উপেক্ষা করে। এই জিনিসটা আপনার বুঝতেই পাচ্ছেন যে উনি আসলে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক, মুক্তিযুদ্ধের শক্তি ভিত্তিক, মুক্তিযুদ্ধের প্রভাব ভিত্তিক যে আমাদের কূটনৈতিক সম্পর্ক সারা দুনিয়াতে, সেই সম্পর্কটাতে উনি একটা চেঞ্জ আনার চেষ্টা করতেছেন। এইটা কিন্তু পরিকল্পিত অংশ। যদিও ওনার সচিব বলেছেন, প্রেস বলেছেন না, ওনারা প্রথমে চায়না যেতে চান নাই, কিন্তু দেখেন স্বাধীনতা বিরোধী, আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী একজন, যিনি একটা শক্তি, যে শক্তিটাকে আমরা স্বাধীনতা দিবসে বেছে নিয়েছি বাইলেটারাল একটা ট্যুরের জন্য। তো এই যে চেষ্টাটা, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভোলার চেষ্টা, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, মুক্তিযুদ্ধ ভিত্তিক সম্পর্ককে মুছে ফেলার চেষ্টা, এইটা মানে আমার ধারণা অনেক 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 দিন বাংলাদেশের কি বলে সম্পর্কের, বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে। যেমন ভারতের সাথে সম্পর্ক, জাপানের সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এই বিষয়গুলো নিশ্চয় টাচ করবে এখানে।
আপনি যদি ওই বিষয়টা নিয়ে আসেন, আপনি একাধারে চায়না বাংলাদেশের স্বাধীনতায় সমর্থন দেয়নি, সহজে স্বীকৃতি দিতে রাজি ছিল না, সবকিছুর কাছে পরেও আপনি জাস্ট দেখেন এত শীতল সম্পর্কের মধ্যেও ভারত কিন্তু মোদি একটা চিঠি লিখেছে, একটা বাংলাদেশের স্বাধীনতা দিবসের একটা বার্তা পাঠিয়েছে। সেই বার্তাতে তারা কি মেসেজটা দিয়েছে আপনি দেখেন, আপনি যদি বার্তাটা দেখেন, তারা বলছে, যা আমি যদি ইংরেজিতে একটু বলি পরে আমি ব্যাখ্যা করে বলি, দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার কন্টিনিউস টু বি এ গাইডিং লাইট টু আওয়ার রিলেশনশিপ। মানে মুক্তিযুদ্ধের ইতিহাসটাই হলো আমাদের দুই দেশের সম্পর্কের একটা গাইডিং লাইট আমাদের, তারা এটা বলেছে। এবং বলেছে ওই লাইটের মাধ্যমে মাল্টিপল এরিয়াতে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। ঠিক আছে, তিনি বলেছেন এই দিনটি আমাদের দেশের দুই দেশের ইতিহাস ও ত্যাগের দলিল, যা আমাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত তৈরি করেছে। জাস্ট চায়নার পক্ষে কি এরকম একটা স্টেটমেন্ট করা সম্ভব? মোটেই না। তো আপনি কিন্তু এই স্টেটমেন্ট করার, যদিও প্রেস সচিব বলেছেন যে ভারতের ট্যুর করাটাই তাদের ছিল প্রথম চেষ্টা এবং অনেক চেষ্টা অনেক করেছেন। আমি কিন্তু একটা বারও আপনাকে বলি যে এই যে একটা ট্রেডিশন বলে যে ভারতের প্রথম ট্যুর করতে হবে, আমি কিন্তু এটার মধ্যে কোনো মানে আমি মনে করি যে একটা দলের এটা প্রায়োরিটি হতে পারে, কিন্তু দেশের এটা প্রায়োরিটি না, অবশ্যই নাই। কিন্তু দ্বিপক্ষীয় প্রথম সফরটাকে আপনি বেছে নেবেন যে দেশটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এরকম একটা দেশ দ্বিপক্ষীয় সফরের জন্য বেছে নেওয়াটাই তো আপনি বুঝতে পারেন যে সম্পর্কের ক্ষেত্রে উনি রিসেট বাটন চাপ দেওয়ার চেষ্টা করছেন। এখানে ভারতের কি আগ্রহ, ভারত আমাদেরকে কিভাবে দেখে, এটা কোনো ইস্যু না, ভারতে যেতেই হবে এটা কোনো। আরো বহু দেশ আছে যারা আমাদেরকে, ব্রিটেন আছে, হ্যাঁ, ব্রিটেনে আপনি একটা দ্বিপক্ষীয় সফর অর্গানাইজ করে যেতে পারতেন, আপনি ভুটানে যেতে পারতেন, আপনি যে দেশটা প্রথম আমাদেরকে সেখানে যেতে দরকার নেই, আপনি সেখানে যাওয়ারও দরকার নেই। মুক্তিযুদ্ধে আমাদেরকে সমর্থনকারী এবং আমাদেরকে অ্যাক্টিভলি সমর্থনকারী ব্রিটেনে তো আপনি যেতে পারতেন। ঠিক আছে, সো যদি এই দিনেই যেতে হয়, না হলে আপনি যে কোনো দিন যে কোনো সময় যেতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের দিনটাকে বেছে নেওয়া হয়েছে একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটা দেশে ভ্রমণের জন্য, সেটাই আমার কথা। এইটাতেই দেখা যায় যে ওনার রিসেট বাটন, এবং এইটা তো ধরো আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু ধরো যদি আপনি অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে কি করেছেন গত 7 মাসে, আপনি দেখেন বিভিন্ন লেভেলে উনি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথেই উনি সম্পর্ক নষ্ট করার চেষ্টা চালিয়েছেন। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে দেশগুলোর সাথে উনি এগুলো করছেন, সে দেশগুলো, আপনি যদি বাংলাদেশ রাশিয়া সম্পর্কটা, আপনি রাশিয়া সফর যাবেন না, কারণ রাশিয়া শুনলে আপনার কমিউনিস্ট মানে আসলে রাশিয়া কিন্তু কমিউনিস্ট রাশিয়া না, সোভিয়েত ইউনিয়ন। আপনি সোভিয়েত ইউনিয়নে গেলে হয়তো আপনি ভাবতে পারতেন ওটা আপনি কমিউনিস্ট দেশে গেছেন, কমিউনিস্ট দেশে তো এটা, রাশিয়া তো কমিউনিস্ট দেশ না, নো মোর। বাট রাশিয়া তো আমাদের মুক্তিযুদ্ধের দ্বিতীয় শক্তি, যদি আপনি ধরেন দ্বিতীয় শক্তি, এই রাশিয়ার কাছে তো উনি রাশিয়াও ভ্রমণ করতে পারতেন, ঠিক আছে, করেন নাই, সেটা কোনো সমস্যা না। আমি ভ্রমণটা নিয়ে কিন্তু আপত্তি করছি না, মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবসের দিন যে ভ্রমণটা চীনকে বেছে নেওয়া আছে, এটাতে আমার আপত্তি আছে। এবং রাশিয়ার সাথে উনি কি করেছেন, রাশিয়ার সাথে উনি সম্পর্কটা অলমোস্ট কি বলে একেবারে তলানিতে নিয়ে পৌঁছাইছেন। কি ঘটনা আপনি দেখেন, রাশিয়া বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। সেটা রাশিয়ার সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পারমাণবিক বিদ্যুৎ স্থাপন করতে হয়তো আগে সরকারের চুক্তি দেবে, কিন্তু এই ধরনের প্রকল্পগুলি কিন্তু 7, 8, 9, 10 বছর পর্যন্ত লাগে। তো 10 বছর পর্যন্ত তো কোনো সরকার থাকার কথা না, চেঞ্জ হওয়ারই কথা। সো রাশিয়া তো সেই কোন সরকারকে ওইটা সহায়তা করেন, ওটা বাংলাদেশের সাথে সে চুক্তিটা করেছে। এখন আপনি কি করেছেন, আপনি করেছেন যে রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন ওই চুক্তিটাকে ঘিরেই। কেমনে? প্রথমত তো রাশিয়ার যে পাওনা টাকা পয়সা সেগুলো দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছেন। দ্বিতীয় যেটা সবচেয়ে শক্তিশালী সেটা হলো আপনি রাশিয়ার যে প্রতিষ্ঠানটা, যে সরকারি প্রতিষ্ঠান রোসাটম এখানে বিদ্যুৎ কেন্দ্র, সেই রোসাটমকে সাথে জড়িয়ে আপনি একটা দুর্নীতির অভিযোগ করেছেন, যে এত কোটি ডলারের একটা প্রজেক্ট, তার অর্ধেকই দুর্নীতি করা হয়েছে, ওভার ইনভয়েসিং করা হয়েছে। ওভার ইনভয়েসিং যখনই করে তখন এটার সাথে তো যারা এটা ইমপ্লিমেন্ট করছে তারা সম্পর্কিত হয়ে যায়। তারপরে ধরেন যে ঘুষ দেওয়ার কথা হয়েছে, যে ওনাদেরকে এই প্রজেক্টটা পাওয়ার জন্য ঘুষ দেওয়া হয়েছিল, সেটা একটা পরিবারকে ঘুষ দেওয়া হয়েছে বলা হচ্ছে। এটা আমাদের দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে কিন্তু এগুলি করা হচ্ছে।
দুর্নীতি দমন কমিশনকে সামনে রেখে একটা ঢাল তলোয়ারের মতো রেখে এই এই অভিযোগগুলো করে। এতে কি হয়েছে? এতে রোসাটম প্রতিবাদ জানিয়েছে, রাশিয়ান দূতাবাস এটা আপত্তি করেছে, এবং পুরা রাশিয়ান সরকার বাংলাদেশের এই বর্তমান সরকারের এই অভিযোগগুলোকে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দিতে যে কোনো একটা অভিযোগ করতে পারে, অভিযোগ আপত্তি করতে পারে, উড়িয়েও দিতে পারে। কিন্তু ঘটনা কি? ঘটনা হলো আপনি রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করেছেন। আপনি যদি আমার বিরুদ্ধে আপনি আমার বিরুদ্ধে যদি একটা অহেতুক অভিযোগ আনেন, হ্যাঁ, যেটা ভিত্তি নাই, এমন যদি হয়, তাহলে আমি আপনার সাথে সম্পর্ক রাখবো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা অভিযোগ আনলাম যেটার ভিত্তি আছে, ঠিক আছে, চুরির ভিত্তি, কিন্তু আপনি সেটাতে ইন্টারনালি আপনি যোগাযোগ করবেন, বিকজ সে আপনার বন্ধু রাষ্ট্র। যেহেতু আপনার বন্ধু রাষ্ট্র, এরকম কোন লেনদেন হলে তো বন্ধু রাষ্ট্র আপনাকে হেল্প করার কথা, তাই না? তো আপনি তো সেটা না করে আপনি কি করলেন? আপনি নিজের মুখে বললেন, অন্যদের দিয়ে বলালেন, প্লাস দুর্নীতি দমন কমিশন দিয়ে বলালেন। বললাই কি করছেন? আপনি রাশিয়ার সাথে আপনার সম্পর্কটা, ভবিষ্যতের সম্পর্ক, আজকে রূপপুর পাওয়ার প্ল্যান্টের বলে যে এটা কিছুদিন ওনার সাথে নাকি রোসাটমের কথা হয়েছে, এইসব বলছে। শুনে আমি যতটুকু জানি, রোসাটমের সাথে যত কথা, রোসাটম তার চুক্তির কাজটা করবে, এটা করবে, কিন্তু আপনি তার সাথে যে সম্পর্ক খারাপ করছে সেটার নমুনা হলো যে এই জিনিসটা যত দ্রুত হওয়ার কথা ছিল তত দ্রুত হচ্ছে না। রাশিয়ানরা ঠিকভাবে সে কাজ করছে না। আপনি রাশিয়ানদেরকে সন্তুষ্ট করতে পারছেন না যে ইউ আর এ ফ্রেন্ড অফ রাশিয়া। ওয়াই আমি একজন আনফ্রেন্ডলি কান্ট্রিতে গিয়ে আমি তাদের উপকারের জন্য বা তাদের জন্য, তারা ব্যবসা করেছে, কিন্তু তাদের এই পারমাণবিক কেন্দ্রে বাংলাদেশের একটা হতে পারে, প্রতীক হতে পারে, বাংলাদেশের উন্নয়নের প্রতীক হতে পারে। সেটা আমি কাজ তো শেষ, ওরা ট্রায়ালে আছে, ট্রায়াল করে নাই, এখনো ট্রায়াল করেই নেই তারা। ট্রায়ালটা নিয়েই কিন্তু এত চলতেছে, ঠিক আছে, বা সামান্য হয়তো শুরু করে দিয়ে ট্রায়ালটা আটকে আছে, এখন পর্যন্ত ট্রায়াল করে নাই। সো এগুলো কেন হচ্ছে? এগুলোর কারণ হলো তো টানা পোড়েনটা, প্লাস আপনার যে একটা আপনি তো চেষ্টা করলেও রাশিয়ান সরকারের সাথে আর সম্পর্ক ভালো করতে পারবেন না, আপনি আর কোনো চুক্তি পাবেন না, কারণ তারা ভাববে যে আমরা এদের সাথে চুক্তি করলেই তো এরা আমাদের নামে পরে বদনাম দেয় যে আমরা ওদেরকে ঘুষ দিয়েছি বা আমরা ঘুষ খেয়েছি, তাই না? এটা স্বাভাবিক। বিষয়টা নিয়ে সেনাবাহিনীর প্রধানের কাছে গিয়ে নালিশ দিচ্ছে। হ্যাঁ, সেটাই তো আমি বললাম যে অনেক কিছু যে আপনি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়েছেন। এটা গেল রাশিয়া। আপনি জাপানের সাথে সম্পর্কটা খুব, জাপান আমাদের সবচেয়ে বড় সহযোগী দেশ। কেন সহযোগী? ওরা আমাদেরকে বেশিরভাগ হচ্ছে খুবই স্বল্প সুদের ঋণ দেয়, আর যে ঋণটা দেয় এটা 20-25 বছর পরে মাফ করে দেয়। ওরা কিন্তু খুব বেশি রিপেমেন্ট নিয়ে অত চিন্তা করে না। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কটা জাপান এইভাবে দেখে যে বাংলাদেশ তারা টাকা দিচ্ছে হয়তো একটা ঋণের অধীনে, কিন্তু 30-40 বছর এটা গ্র্যান্টের রূপ নিয়ে তারা মাফ করে দেয়। তো জাপান সবসময় এটা করে আসছে, এবং জাপান বৃহত্তম পার্টনার বাংলাদেশ। সে জাপানের সাথে আপনি কি করলেন? আপনি জাপানের সাথে করলেন কি? প্রথমত মেট্রো রেলের আগুন দিচ্ছেন না, সেটা আভ্যন্তরীণ ব্যাপার, আচ্ছা সেটা জাপান মেনে নিতে, কিন্তু আপনি মেট্রো রেলের করার সময়, মেরামতের সময় আপনি কি বক্তৃতা দিলেন? বক্তৃতা দিলেন যে আগে সরকার বলেছিল এটা লাগবে এত কোটি টাকা, এখন আমরা মাত্র 16 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 15 লাখ টাকা এটা ঠিক করে ফেলছি। তারপরে আপনি কিন্তু জাপান জাইকা, যারা এটাতে টেকনিক্যাল সহযোগিতা দিচ্ছে, যারা এটা নির্মাণে সহযোগিতা, যাদের লোকরা এখানে এসে খাটছে, তাদেরকে তাদের সম্পর্কে আপনি খারাপ একটা ধারণা দিলেন যে এখানে এত কোটি টাকা লাগতো যদি ওই সরকার থাকতো। তার মানে কি জাপান ওই টাকা মারতো? বিষয়টা তো তা না। বিষয়টা যদি আপনি জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। দেখেন, ড্যামোর জন্য যে 2টা স্টেশন ঠিক করা হয়েছে, এগুলো সবগুলো ঠিক করে এইসব যন্ত্রপাতি কিন্তু আগেই ড্যামো স্টেশনের মধ্যে রাখা ছিল। সে ড্যামো স্টেশনের জিনিস এনে শুধুমাত্র শ্রমিকের খরচ দিয়ে ওই 2টা স্টেশন ঠিক করা হয়েছে। এখন আপনার কাছে কিন্তু ইমার্জেন্সি আর কিছুই নাই। ইমিডিয়েটলি যদি আপনি একটা স্ক্রু লাগাইতে চান সেটা কিন্তু নাই। ওই ড্যামো স্টেশন যেটা গড়ার আগে ওই ডেমনস্ট্রেশনটা করেছে, সেই ডেমনস্ট্রেশনের দরজা, সেই ডেমনস্ট্রেশনের লোহা, সেই ডেমনস্ট্রেশন পেরেক, সেগুলো এনে আপনি শুধু শ্রমিকের খরচ দিয়ে আপনি করেন। পত্রপত্রিকায় নিউজ করালেন কি মাত্র এত লাখ টাকায় আপনারা 2টা স্টেশনে ঠিক করে ফেলছেন, যেটা আগের সরকার বলছে এত কোটি টাকা লাগবে। এখন আপনার স্পেয়ার পার্টস আপনার স্টকে থাকা লাগবে, আপনি সেটা তো রাখতে, সেটা না, আপনি ডেমনস্ট্রেশনটা এনে ঠিক করে দিয়ে আপনি একটা প্রতিষ্ঠানের সম্পর্কে বললেন যে এত কোটি টাকা লাগতো, ওই সরকার আগে বলে গেছে। তো সেই সরকার কোন ভিত্তিতে বলেছে? সেটা নিশ্চয়ই জাপানের ওই অর্গানাইজেশনটা কোর্ট করছে এগুলো ঠিক করতে হলে টাকা লাগবে, তাদেরকে আপনি ব্লেম করলেন। আপনি হয়তো প্রকাশ্যে করলেন না, কিন্তু জাইকা কি মনে করলো, জাপান কি মনে করলো, জেওসিবি কি মনে করলো, জাপান দূতাবাস কি মনে করলো? জাপান দূতাবাস মনে করলো আরে এরা তো সাংঘাতিক খারাপ লোক, আমাদেরই জিনিস দিয়ে সব ঠিকঠাক করলো, যেগুলো আমরা ডেমনস্ট্রেশনের জন্য রাখছিলাম এগুলো দিয়ে ঠিক করে এখন বলে যে আমরা এখানে এত টাকা খরচ হতো না, এটা বেঠিক কথা।
এই দেখেন জাপানের সাথে আপনি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়েছেন। আপনি সাধারণত স্বাধীনতা দিবসে অনেক দেশ থেকে শুভেচ্ছা আসে, এবার কয়েকটা শুভেচ্ছা আসছে, জাপান থেকে আপনি শুভেচ্ছা পাইছেন? বাবা, আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা স্বাধীনতা দিবসে, প্রত্যেকটা বিজয় দিবসে সাধারণত বন্ধু প্রতিম দেশগুলো আপনাকে শুভেচ্ছা জানায়। আপনি পাইছেন? আপনি কয়টা শুভেচ্ছা পেয়েছেন? কয়টা শুভেচ্ছা বাংলাদেশের পত্রিকায় মনে আছে যে আমি যখন সাংবাদিকতা করতাম তখন এই শুভেচ্ছা বার্তাগুলো কম্পাইল করতে হতো। হ্যাঁ, যে রিপোর্টার ফ্রি থাকতো, মানে যে ডেস্ক রিপোর্টিং এ যে থাকতো, যে অফিস ডিউটিতে থাকতো, তার কাছে সব প্রেস রিলিজ দেওয়া হইতো যে সবগুলো বার্তাকে তুমি একসাথে করে দাও, অমুক অমুক দেশ বাংলাদেশকে জানাইছে, শুভেচ্ছা জানিয়েছে। সেই নিউজটা আপনি কোনো পত্রিকায় দেখেছেন? দেখেন নাই। ইন্ডিয়া ছাড়া তো কেউ না, দেখেন না। দেখবেন কেন? কারণ আপনি তো সব জায়গায় আপনি সম্পর্কটা, যারা আসলে আপনাকে শুভেচ্ছা জানাবে, এদের সাথে সম্পর্ক খারাপ করে বসে আছেন আপনি। দেখেন, আমি আরো আপনি ইউকে হইলো বলা হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত রাশিয়ার পরে ইউকের অবদান, ইউকের মানুষের অবদান, ইউকে সরকারের অবদান। হ্যাঁ, তো আপনি ইউকের সাথে কি সম্পর্ক তৈরি করলেন? ইউকের সাথে সম্পর্ক করলেন আপনি একটা সরকার ক্ষমতা আছে, তাদের ক্ষমতাসীন একজন এমপির বিরুদ্ধে এখন পর্যন্ত আনফাউন্ডেড আপনি বলছেন যে হ্যাঁ, এখন পর্যন্ত আপনি যদি একদম সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে এসে বলতেন যে লোক টিউলিপ সিদ্দিকী এই 2 টাকা চুরি করছে, এই 2 টাকা আমি ফেরত চাই, আপনি সেটা না করে কি বললেন? টিউলিপ সিদ্দিকী চুরি করতে পারে কারণ তার সাথে তার এই গত রেজিমের তার খালা, এবং সে খালার মাধ্যমে এটা করে থাকতে পারে। আপনি আরো কি বলেছেন? দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে, দুর্নীতি দমন কমিশন বলছেন যে টিউলিপ সিদ্দিকী এই যে প্লট পরিবারের জন্য যে প্লটটা নেওয়া হচ্ছে সেটা দেওয়ার ক্ষেত্রে প্রভাবান্বিত করছেন। ভাই, পরিবারে তো কথা হয়, আপনার পরিবারের কথা, আমার পরিবারের কথার মধ্যে কোনো কথা বলেছে কিনা আমি জানি না, কিন্তু আপনি যে আনফাউন্ডেড, মানে আপনার কাছে কোনো প্রমাণ ছাড়া আপনি বলছেন যে সে পূর্বাচল প্লট নিয়ে সে দুর্নীতি করেছে। আচ্ছা, তার বিরুদ্ধে অভিযোগ আরো কি, তার অনেক সম্পত্তি পাওয়া গেছে এখানে। তার বাবা তো এখানে বাংলাদেশের ফকির লোক না, এটা সবাই চেনে তার বাবাকে, তার বাবার ফ্যামিলির চেনে। তার বাবার কি একটা ফ্ল্যাট থাকতে পারে না? আপনি গাজীপুরে যে বাগান বাড়িটা নিয়ে যে প্রশ্ন উঠেছে, ওটা তার বাবার বাগান বাড়ি। তার বাবাও টিউলিপ যেহেতু যুক্তরাষ্ট্রের এমপি হয়েছে, এই জন্য কি তার বাবার বাগান বাড়ি থাকতে হবে না? মানে বাংলাদেশে ফকিররা যায় যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে নির্বাচিত হবে, এইটাই কি আকাঙ্ক্ষা নাকি? আসলে কিছুই না। হলো আপনি মেলাইন করতে হবে। এখন আপনি টিউলিপকে মেলাইন করতে গেছেন, মেলাইন করতে গিয়ে আপনি কি কোনো অপোজিশনের মুখে পড়লেন কি যে সরকারের যে এইসব দুর্নীতি করে যে থাকে, ওদের যে এক ধরনের একজন বা একটা কমিটি থাকে যারা এই দুর্নীতির বিষয়গুলো খোঁজ রাখে, মানে মেম্বার অফ পার্লামেন্ট ও মৌখ সরকারি কর্ম, তাদের থেকে আপনি কি পাইলেন? না, এটার মধ্যে কোনো অনিয়ম হলো না। আপনি কিয়ার স্টারমার, যখন আপনারা এই ধরনের বিবৃতি দিলেন, তখন কিয়ার স্টারমার বললো কি যে আমি ওকে চিনি, আমি ওকে বিশ্বাস করি, আমি সেরকম করতে পারবো বলে আমি। আপনি একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত স্টেটমেন্ট করতে বাধ্য করলেন কেন? কারণ আমাদের দেশের একজন দুর্নীতি দমন কমিশন দেয় প্রধান উপদেষ্টা নিজে থেকে বললেন যে সে একজন ডাকাত, টিউলিপকে ডাকাত হিসেবে করে যে সেই টাকা এখন তার সম্পত্তি বিক্রি করে তারা টাকা দিতে হবে, বাংলাদেশকে টাকা পাঠাইতে হবে, কারণ ওই সম্পত্তি কিনে হয়েছে ডাকাতি করে। কিন্তু ফাইনালি প্রুভ হলো কি এই সম্পত্তি অনিয়ম করে টিউলিপ মালিক হয় না। সেটি তো ওই যে ওদের বললো। এখন এটা হয়েছে কি, আপনি হয়তো ব্রিটেন শব্দটা, ব্রিটেনের ভূখণ্ডের সাথে কোনো গেঞ্জাম করলেন না, কিন্তু ব্রিটেনে এখন যে শাসক শ্রেণী আছেন, যে শাসক দলটা আছে, সেই শাসক দলের সাথে কিন্তু আপনি সম্পর্ক খারাপ করলেন। ঠিক আছে, এটা গেল। আমি খুব সংক্ষেপে করে আপনাকে আরো কয়েকটা উদাহরণ দিই। আমি যে অনেক উদাহরণ দিতে পারবো, কিন্তু কয়েকটা অনেক প্রশ্ন, দর্শকদের অনেক প্রশ্ন আছে, আমি উদাহরণগুলো দিয়ে নেই কয়েকটা, অ্যাটলিস্ট তাইলে বুঝতে পারবেন যে আমরা রিসেট বাটনে কোন জায়গায় গিয়ে বসে। শুধুমাত্র একটা দুটো দেশ না। আপনি দেখেন, আপনি ইয়ের সাথে কিনা যে ফ্রান্স এম্বাসির সাথে আপনি সম্পর্ক খারাপ করেছেন। কেমনে? আপনি ফ্রান্স এম্বাসির ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমেরিকার সাথে নাড়াই লাগতে গেছেন। আপনি কতটা নিম্ন রুচির পরিচয় দিয়েছেন যে কি বলে ফ্রান্স এম্বাসির স্টাফকে ব্যবহার করে আপনি এটা করেছেন, যেখানে ফ্রান্স এম্বাসি আপনি বলেন সে বিব্রত হয় নাই। ফ্রান্সও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময়কার একটা শক্তি কিনা, যে ইউরোপের মধ্যে অন্যতম সমর্থনকারী, এক পর্যায়ে এসে সমর্থনকারী শক্তি। সেই ফ্রান্সকে আপনি বিব্রত করলেন কি দিয়ে? ফ্রান্স এম্বাসির একটা ওয়েবসাইটে আপনি এটা লোভ সামলাইতে পারলেন না যে আপনার পক্ষে করার জন্য ফ্রান্স এম্বাসিতে একজন আপনার পক্ষের লোক আছে, তাকে ব্যবহার করে আপনি ফ্রান্স এম্বাসিতে, কার বিরুদ্ধে? ফ্রান্সের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা তার বিরুদ্ধে
যে ইয়ে হয়েছে সেটা আপনি ফ্রান্স দূতাবাসের ওয়েবসাইট ব্যবহার করে আপনি এটা করেছেন। অথচ দেখেন সেই তুলসী গ্যাবার্ড কিন্তু ফ্রান্সেরও কিন্তু প্রধান গোয়েন্দা প্রধানের সাথে বৈঠকই করেছেন ওই সময়টাইতেই ভারতে। ওখানে কিন্তু ফ্রান্সেরও প্রধান গোয়েন্দা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তো যেখানে এরকম অবস্থা, আপনি একটা এমবেসিকে আপনি ব্যবহার করছেন, আপনি কত নিম্ন রুচির হতে পারে একটা সরকার, যে সরকারটা বা সরকারের অর্গানোগ্রামের মধ্যে থাকা ব্যক্তিরা কতটা নিম্ন রুচির হতে পারে, তারা এটা করেছে। এবং ফ্রান্সের সাথে আপনি সর্বশেষ সম্পর্ক, আমি বিশ্বাস করেন ফ্রান্সের সাথে সম্পর্ক স্বাভাবিক হওয়া এটলিস্ট এই সরকারের সম্ভব না। তারপরে আপনি সম্পর্ক খারাপ করেছেন। আমি আপনাকে বলি যে সম্পর্ক এখন খারাপ হলো নরওয়ের সাথে সম্পর্ক খারাপ। আপনি ইয়ে করছেন যে আপনি নরওয়ের পাঁচজন পলিটিশিয়ান তাদের একটা অ্যাসেসমেন্টের মধ্যে বলেছে যে সারা বিশ্বে যে শান্তি পুরস্কারটা একটা অশান্তির কাজে ব্যবহার হচ্ছে। তারা 4-5টা দেশের উদাহরণ দিয়ে বলছে যে এই 4-5টা দেশের শান্তি পুরস্কার পাওয়া লোকগুলি সমস্ত অশান্তি এবং জেনোসাইডের পর্যন্ত জড়িত। এবং সর্বশেষ তারা ওই লিস্টের মধ্যে ইউনূস সাহেবের নাম উল্লেখ করেছে। আপনি যখন ফ্রান্সের পলিটিশিয়ানরা যখন এটা আপনার ইউনূস সাহেবকে যখন তাদের এরকম একটা ব্যক্তি হিসাবে, একটা খারাপ লোক হিসাবে চিহ্নিত করে একটা লিস্ট করেছে যে সে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, যারা মানবাধিকার এই নরওয়েটর এরা মানবাধিকারটাকে খুব গুরুত্ব দেয়, সে মানবাধিকার লঙ্ঘন করার দায়ে তাকে অভিযুক্ত করে, তখন আপনি নরওয়ের সাথে আপনি সম্পর্ক ঠিক আছে বলেন? ঠিক নাই। আপনি নরের সাথে এর আগেই সম্পর্ক হচ্ছে টেলিনরের যে বাংলাদেশে তো ধরনের যে গ্রামীণ, হ্যাঁ, উনি চেষ্টা করেছিল যে টেলিনর কিন্তু চাচ্ছিল যে গ্রামীণের সাথে যদি আন্তর্জাতিক স্যাটেলাইটের মাধ্যমে যে ইন্টারনেটটা দেওয়া হয়, সেটা ইউরোপের একটা কোম্পানি হয়েছে, সেই ইউরোপের কোম্পানি থেকে তারা এই সংযোগটা, আর আপনি একদম নিজে পার্সোনালি গিয়ে চেষ্টা করলেন কার সাথে? ইলন মাস্কের সাথে, স্টারলিংকের সাথে গ্রামীণ ফোনের আপনি ব্যবসা করার জন্য আপনি চেষ্টা করে আপনি কি করলেন? টেলিনরকে রাগালেন, এটা নরওয়েকে রাগাল। এতে আপনার অবশ্যই কূটনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি আর উদাহরণ বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে কথা বলে আমার আর কোনো সময় নষ্ট করতে চাই না, কারণ আপনার নিশ্চয়ই অনেক কথা আছে, আমি অনেক কথা বললাম। একজন দর্শক প্রশ্ন রেখেছেন সেগুলো আপনার কাছে, যে চায়নায় গিয়ে উনি যে গায়ে পড়ে যেগুলো করছেন, এগুলো মানে ভারত কোনো ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে কিনা? না, এই ধরনের আমি কোন রকম কূটনৈতিক সম্ভাবনা আমি দেখি না। এটা এরকম ভারত এতটা অ্যাগ্রেসিভ হবে এবং কারণ হলো এখন পর্যন্ত ইউনূস সাহেব যেটা হচ্ছে, এখন পর্যন্ত উনি প্রাইভেট ট্যুরে আছেন, ঠিক আছে? প্রাইভেট ট্যুরে উনি কি করবেন না করবেন এটা ভারতের ব্যাপার না। ভারত তখন একটা কনসিডারেশন নেবে যখন 28 বা কত তারিখ, 28 বা 29 তারিখে উনি যখন শীর সাথে কথা বলবেন, সেখানে কি হয় তার উপরে। এই বোয়া সম্মেলন নিয়ে ভারত কিছুই করার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা প্রাইভেট। একটা ডোনাল্ড ট্রাম্প নাকি ইউনূসকে অভিনন্দন স্বাগত জানিয়ে তার সাথে সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। এটা কোন নিউজ প্রথম আমরা দেখেছি? আমি দেখিনি, আমি এরকম কোনো খবর শুনি নাই। যিনি প্রশ্ন করেছেন তিনি কি একটু দয়া করে, আমি ধরেন আমার হয়তো 1-1.5 মিনিট লাগবে, উনি কি দয়া করে কোন সোর্সের নামটা যদি উনি দেন। উল্লেখ নাই, পরিচয়টা বিডি গ্লোবাল 25, ওনাকে রিকোয়েস্ট করেন যে উনি যদি এই তথ্যটা দিতে পারে, আমরা এই মুহূর্তেই চেক করে কথা বলতে পারবো। আচ্ছা, আরেকটা আছে বার্মা একটা আমেরিকা যেটা চাচ্ছে, এটা নিয়ে বাংলাদেশ অনেক পুরনো বিষয়, এটা দ্বিতীয় মহাযুদ্ধ শেষ, সেই একটা, ওটা এখন অলমোস্ট ইনঅ্যাক্টিভ অ্যাক্ট। ওই অ্যাক্টের অধীনে যুক্তরাষ্ট্রের যে কোনো সময় আমাদের এই অঞ্চলে, মানে বার্মার উপকূল অঞ্চলে, এইসব জায়গায় ওরা আসতে পারবে ইন্টারভেন করার জন্য। এটা ভেরি সিম্পল থিং, বাট এটার ব্যাপ্তি অনেক। এর ভিতরে কিন্তু বার্মা অ্যাক্টের ভিতরে সব আছে, ট্রেড, সব আছে।